ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কয়েকটি বিখ্যাত, রোমহর্ষক, রোমাঞ্চকর, অতিপ্রাকৃত এবং অলৌকিক গল্পের সম্ভার। আজকের গল্প বিশিষ্ট বাংলা সাহিত্যিক শ্রী দীনেন্দ্র কুমার রায় রচিত প্রতিহিংসা, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। সিপাহী বিদ্রোহ তখন শেষ হইয়াছে। ইংরেজের প্রবল পরাক্রমে আত্মরক্ষায় অসমর্থ হইয়া বিদ্রোহীগণ শান্তভাব অবলম্বন করিয়াছে। কিন্তু ইংরেজের ক্রোধবহ্নি তখনও নির্বাপিত হয় নাই। অস্ত্রধারী সিপাহী দেখিলেই ইংরেজ সৈনিকগণ তাহাদিগকে ধরিয়া আগুনে পোড়াইয়া মারিতেছে, কিংবা গাছে লটকাইয়া সঙ্গিনের আঘাতে উদর বিদারকপূর্বক নিদারুণ প্রতিশোধ পিপাসা প্রশমিত করিতেছে। সিপাহী বিদ্রোহের বিভীষিকা তখনও দূর হয় নাই। একদিন একটা নতুন হুজুগ উঠিয়া রণশ্রান্ত ইংরেজ সৈনিকগণের হৃৎকম্প উপস্থিত করিতে লাগিল। এই সকল হুজুগ হয়তো সর্বৈব মিথ্যা, কিন্তু একদিনের হুজুগে আর কাহারও সন্দেহ রহিল না। একদিন সকালে জনরব উঠিল, ছত্রভঙ্গ সিপাহীরা আবার জোট বাঁধিতেছে, টুপিওয়ালার গোঁফে আগুন লাগাইয়া দিবে। বেরোলি বিদ্রোহী সিপাহীদের প্রধান আড্ডা হইয়াছে। এই জনরব প্রচারের পর একদিন বেরোলির ইংরেজ দুর্গ হইতে 8 ডজন বন্দুক চুরি গেল। সকলে বুঝিল ইহা নিরস্ত্র সিপাহীদিগেরই কাজ। চারিদিকে হুলস্থুল পড়িয়া গেল। ইংরেজ সেনাপতির আদেশে বেরোলি দুর্গ হইতে দলে দলে অশ্বারোহী সৈন্য বন্দুকচোর সিপাহীদিগের সন্ধানে ছুটিল, কিন্তু চোর ধরা পড়িল না। তথাপি নির্দোষ ব্যক্তিগণ চৌর্যাভিযোগে দণ্ডিত হইতে লাগিল। যিনি ফরিয়াদি তিনিই বিচারক, সাক্ষী ইংরেজ সৈন্য। অপরাধ সপ্রমাণ ও অপরাধীর প্রতি দণ্ডদান উভয়ই সমান উৎসাহের সহিত চলিতে লাগিল। কিন্তু ইহাতে চুরির হ্রাস হইল না। বন্দুক চুরির সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল। ক্রমে তাহা চতুর্দিকে সংক্রামিত হইয়া পড়িল। ইংরেজের উৎকণ্ঠার সীমা রহিল না। শেষে সেনাপতিগণ মন্ত্রণা করিয়া এক মিলিটারি কমিশন বসাইলেন। তাহার সভ্য সংখ্যা 10 জন। কমিশনের সভাপতির প্রতি অপরাধীগণের সরাসরি বিচার করিয়া দণ্ডদানের ক্ষমতা প্রদত্ত হইল। এই সভাপতি মহাশয়ের নাম ক্যাপ্টেন থর্নটন। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যভাগে একদিন অপরাহ্নে ক্যাপ্টেন থর্নটন অশ্বারোহণে বায়ু সেবনার্থে সেনানিবাস হইতে বহির্গত হইবেন। এমন সময় একজন অ্যাডজুট্যান্ট একখানি আদেশপত্র তাহার স্বাক্ষরের জন্য লইয়া আসিল। থর্নটন অশ্বগতি সংযত করিয়া তাহার সহকারী অ্যাডজুট্যান্টকে জিজ্ঞাসা করিলেন, এটা কি? আব্দুল গফুর নামক একজন মুসলিম সিপাহীর কোতলের পরোয়ানা। একজন সার্জেন্ট তাকে পাহাড়ের উপর গ্রেপ্তার করেছে। আসামির জবাব কি? কোম্পানির সৈন্য দেখেই সে তার হাতের বন্দুকটা তাড়াতাড়ি পাহাড়ের একটা গুহার মধ্যে ফেলে দিয়েছে। আসামি বলে সে তার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার কোনো কুমতলব নেই। আব্দুল আব্বাস পাঞ্জাবে সওদাগরি করে, আজ কয়েকদিন এদেশে এসেছে। আসামি আব্দুল গফুরের এ কথায় কিন্তু বিশ্বাস করা যায় না। সে সরকারের বন্দুক চুরি করে বিদ্রোহীদের সাহায্য করার জন্য যাচ্ছিল, তাই তার প্রাণদণ্ডই হওয়া উচিত। এই বলিয়া অ্যাডজুট্যান্ট নীরব হইল। ঠিক কথা, ওকে গুলি করে পশুর মতো হত্যা করো। ক্যাপ্টেন অশ্বপৃষ্ঠ হইতেই অকম্পিত হস্তে হত্যার আদেশ লিপিবদ্ধ করিলেন। অবিলম্বে এই আদেশ নির্বিঘ্নে প্রতিপালিত হইল। যাহাদিগের চক্ষুর ওপর এই হত্যা সংগঠিত হইল, তাহাদের মধ্যে আব্দুল গফুরের ভ্রাতা আব্দুল আব্বাস একজন দর্শক ছিল। নীরবে সে তাহার ভ্রাতার শোচনীয় হত্যা সন্দর্শন করিল।
তাহার শোক সন্তাপবিদ্ধ হৃদয়ের সমস্ত প্রবৃত্তি উচ্ছৃঙ্খল হইয়া তাহার হৃৎপিণ্ডকে সবলে বিদলিত করিতে লাগিল। তাহার অশ্রুহীন চক্ষে প্রতিহিংসার অনল প্রজ্বলিত হইয়া উঠিল। আব্দুল আব্বাস তাহার ভ্রাতার গৃহে প্রবেশ করিয়া দেখিল তাহার বিধবা ভাতৃবধূ ধরাতলে পড়িয়া অশ্রুধারায় মৃত্তিকা সিক্ত করিতেছে। শিশুপুত্র দুইটি তাহাদের মায়ের কোলের কাছে পড়িয়া মাটিতে লুটাইতেছে। আব্দুল দেখিয়া আত্মসম্বরণ করিতে পারিল না। এই অত্যাচারের প্রতিশোধ দানের জন্য ভীষণ প্রতিজ্ঞা করিয়া বসিল। গৃহে একটি পিস্তল ঝুলিতেছিল। পিস্তলটি কিছু পুরাতন ও মরিচা ধরা। সেই পিস্তলে কাপ্তেনের প্রাণবধের জন্য সে কৃতসংকল্প হইল। ঠিক এই সময় একজন হিন্দু সন্ন্যাসী আব্দুল গফুরের কুটিরে প্রবেশ করিলেন। সন্ন্যাসী প্রাচীন, কিন্তু তাহাকে দেখিয়াই বুঝিতে পারা যায় তাহার দেহে যুবজনোচিত সামর্থ্য বর্তমান। সন্ন্যাসীর নাম কি তাহা কেউ জানিত না, কিন্তু হিন্দু মুসলমান সকলেই তাহাকে সমভাবে ভক্তি করিত। মুসলমানেরা তাহাকে ফকির বলিয়া ডাকিত, হিন্দুরা বলিত স্বামীজি। কোম্পানির নফরেরা তাহাকে কোনো বিদ্রোহপরায়ণ ক্ষত্রিয় রাজার পলিটিক্যাল স্পাই মনে করিয়া তাহার প্রতি তীব্র দৃষ্টি রাখিয়াছিল, কিন্তু কোনো বিষয়েই তাহার ভ্রুক্ষেপ ছিল না। সংসারের সুখ দুঃখ ও জাতিভেদের গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি বিচরণ করিতেন। সন্ন্যাসী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূম্য বলুণ্ঠিতা বিধবা এবং তাহার রুদ্যমান সন্তানদ্বয়ের দিকে চাহিলেন। তারপর আব্দুল আব্বাসকে আহ্বান করিয়া বলিলেন, আব্বাস মিয়া, প্রতিহিংসার জন্য প্রস্তুত হচ্ছ? আব্দুল আব্বাস অবিচলিতভাবে বলিল, যারা আমার নিরপরাধ ভাইকে অবিচারে হত্যা করেছে তাদের নিজে হাতে বধ করে ভাতৃশোক নিবারণ করব। তাতে আমার প্রাণ যায় তা যাক। সে অবিচলিত উৎসাহের সহিত বন্দুক ঘষিতে লাগিল। সন্ন্যাসী বলিলেন, শান্ত হও বৎস। অত্যাচারের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ভগবান। তোমরা যাকে খোদা বলো তিনি। প্রতিদিন প্রচুর রক্তস্রোত প্রবাহিত হচ্ছে, তুমি আর সেই স্রোত বৃদ্ধি করো না। পরমেশ্বর তাহার কাজ করিবেন। অনুতাপে পাপীর হৃদয় দগ্ধ হবে। রক্তপাত করে তুমি তার থেকে বেশি কি দণ্ডবিধান করবে? আব্দুল আব্বাস দৃঢ় হস্তে বন্দুক চাপিয়া ধরিয়া সন্ন্যাসীর মুখের উপর স্থির দৃষ্টি সংস্থাপন পূর্বক বলিল, ফকির সাহেব, আপনি হিন্দু, তাই হিন্দুর মতো পরামর্শ দিয়েছেন, কিন্তু কাফেরের প্রাণবধেই মুসলমানের পরম পুণ্য, সেটাই মুসলমানের পরম ধর্ম। আমি সেই ধর্ম পালন করব, আপনি বাধা দেবেন না। সন্ন্যাসী বলিলেন, আব্বাস মিয়া, তোমার এই রাগের জন্য আমি তোমাকে অপরাধী করতে পারি না, কিন্তু হিন্দু মুসলমান সকল ধর্মের উপর এক ধর্ম আছে, তা হল পরমেশ্বরের হাতে আত্মসমর্পণ। আমি নিশ্চয়ই বলতে পারি, তুমি এই হিন্দু সন্ন্যাসীর অনুরোধ রক্ষা করলে কখনোই কর্তব্যচ্যুত হবে না। আমি কাউকে কখনো অন্যায় অনুরোধ করি না। আব্বাস মিয়া বন্দুক হাতে করিয়া কতক্ষণ কি ভাবিল, তাহার পর বলিল, আমরা সকলে আপনাকে পীরের মতো মেনে চলি, কখনো আপনার অবাধ্য হইনি, তাই আজও হব না। প্রতিজ্ঞা করলাম, এই হাত শত্রুর রক্তপাত থেকে বিরত থাকবে, কিন্তু প্রতিশোধের আগুনে আমার হৃদয় জ্বলে যাচ্ছে। কতদিনে আমরা এই অন্যায় অত্যাচারের বিচার পাব? সন্ন্যাসী একবার আকাশের দিকে চাহিলেন। তখন সন্ধ্যা হইয়াছিল। সেই সান্ধ্য আকাশের নবোদিত তারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করিয়া তিনি ক্ষণকাল কি চিন্তা করিলেন। তাহার পর
দূরবর্তী বনভূমির দিকে চাহিয়া স্বপ্নাবিষ্টের ন্যায় বলিলেন, 1 বছরের মধ্যেই। বন্দুকটা যেখানে ঝুলানো ছিল কক্ষমধ্যে প্রবেশপূর্বক আব্দুল আব্বাস সেখানেই ঝুলাইয়া রাখিল। তাহার পর ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল সেই সন্ধ্যার অন্ধকারে সন্ন্যাসী অন্তর্হিত হইয়াছেন। রাত্রি 8টা। কাপ্তেন থর্নটন তাহার শয়নগৃহের বারান্দায় পদচারণ করিতেছেন। তাহার মন আজ চিন্তাপূর্ণ। আজ হঠাৎ তাহার মনে হইয়াছে, এই যে তিনি ক্ষমতা দর্পে স্তব্ধ হইয়া প্রতিনিয়ত মনুষ্যবধের আদেশ প্রদান করিতেছেন, ইহা তাহার পক্ষে কতদূর সঙ্গত বা বৈধ হইতেছে তাহা কি কোনোদিনও ভাবিয়া দেখিয়াছেন? কতকগুলি অসহায় দুর্বল মনুষ্যকে ধরিয়া তিনি তাহাদিগের বধের আদেশ দান করিতেছেন, কিন্তু তাহাদের কতটুকু অপরাধ, তাহারা সত্যিই অপরাধী কিনা তাহার কি কোনোদিনও প্রমাণ গ্রহণ করিয়াছেন? তিনি ক্ষমতা লাভ করিয়াছেন বলিয়াই তাহার দায়িত্ব বিস্তৃত হইবার কিছুমাত্র অধিকার নাই। তিনি তাহার এই ব্যবহারে ব্রিটিশ রাজমহিমায় যে কলঙ্কিত করিতেছেন তাহা নহে, তাহার কর্তব্যজ্ঞান ও মনুষ্যত্বকে পর্যন্ত অবজ্ঞাত করিতেছেন। এ সকল চিন্তা আজ প্রথম তাহার মনে উদিত হইয়াছে। তিনি মনের মধ্যে কিঞ্চিত অস্বচ্ছন্দতা, কিছু কষ্ট অনুভব করিতে লাগিলেন। এই সময় একজন দেশীয় অশ্বারোহী সৈনিক যুবা সহসা তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইল। সে মিলিটারি প্রথায় কাপ্তেন সাহেবকে অভিবাদন করিয়া তাহার হস্তে গালামোহর করা নীল বর্ণের লেফাফা মোড়া একখানা পত্র প্রদান করিল। কাপ্তেন থর্নটন যদি সে সময় একবার তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিতেন, তাহা হইলে দেখিতে পাইতেন তাহার মুখ মলিন, ভীতি বিস্ময় সমাকুল। তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত গোলা অগ্নিস্রোতের ন্যায় সবেগে ছুটিয়া আসিতে দেখিলেও তাহার মনের ভাব হয়তো এরূপ হইত না। আজ সহসা তাহার এ ভাব কেন? কিন্তু সেদিকে লক্ষ্যপাত মাত্র না করিয়া মিস্টার থর্নটন লেফাফার গালামোহর ভাঙিয়া পত্রখানি টানিয়া বাহির করিলেন। দেখিলেন নীল বর্ণের চিঠির কাগজে ইংরাজিতে এই কয়টি কথা মাত্র লিখিত: 1858 সালের 17 জুলাই আব্দুল গফুর নিহত হইয়াছে। 1859 সালের 17 জুলাই কাপ্তেন থর্নটনকে প্রাণ ত্যাগ করিতে হইবে। পাপের প্রায়শ্চিত্তের আর 1 বৎসর মাত্র বিলম্ব। পত্রের নিচে একটা স্বাক্ষর, অতি অস্পষ্ট স্বাক্ষর। তাহা কাহার হস্তাক্ষর কাপ্তেন সাহেব বহু চেষ্টাতেও তাহা নির্ণয় করিতে পারিলেন না। কাপ্তেন থর্নটন ভ্রুকুঞ্চিত করিয়া পত্রবাহী অশ্বারোহীটিকে জিজ্ঞাসা করিলেন, কে এই চিঠি এনেছে? আব্দুল গফুর, একজন মুসলমান বিদ্রোহী। ভগ্নস্বরে অশ্বারোহী এই উত্তর দিল, অসম্ভব, আব্দুল গফুরের প্রাণদণ্ড হয়েছে। হ্যাঁ খোদাবন্দ, যাদের গুলিতে আব্দুল গফুরের প্রাণ গেছে আমি তাদের মধ্যেই একজন। তার প্রাণদণ্ডের পর যখন তার মৃতদেহ পর্বত গুহার মধ্যে ছুঁড়ে ফেলা হয়, আমি তখন সেখানেই উপস্থিত ছিলাম। কিন্তু আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি। আব্দুল গফুর এই কেল্লার ভিতরে এসে নিজে হাতে আমায় এই চিঠিটা দিয়েছে। কাপ্তেন থর্নটন কুসংস্কারান্ধ লোক ছিলেন না, সুতরাং তিনি স্থির করিলেন অশ্বারোহীর নিশ্চয়ই কোনো রকম চক্ষের দোষ ঘটিয়াছে। তথাপি একটা অজ্ঞাত ভয়ে ক্ষণকালের জন্য তাহার হৃদয় বিকম্পিত হইল। এই সংক্ষিপ্ত ও সর্বপ্রকার বাহুল্যবর্জিত ভাষায় লিখিত পত্রখানি প্রেতলোকের এক অপরিজ্ঞাত রহস্যময় ইঙ্গিতের ন্যায় তাহার বোধ হইল। কিন্তু তিনি ইংরেজ গভর্নমেন্টের একজন সাহসী কাপ্তেন,
স্বহস্তে অনেক সিপাহী বধ করিয়াছেন। 1 সপ্তাহের মধ্যেই এই অপ্রীতিকর পত্রের কথা তিনি সম্পূর্ণভাবে বিস্মৃত হইলেন। ক্যাপ্টেন থর্নটনের স্ত্রী বিবি থর্নটন তখন আগ্রায় ছিলেন। 16ই আগস্ট রাত্রে ক্যাপ্টেন সাহেব বেরোলি হইতে স্ত্রীকে দেখিবার জন্য আগ্রায় আসিলেন। স্ত্রীর নিকট হইতে এক জরুরি পত্র পাইয়া হঠাৎ তাহাকে আগ্রায় চলিয়া আসিতে হয়। 17ই আগস্ট প্রভাতে ক্যাপ্টেন সাহেব দুগ্ধ ফেননিভ শয্যায় সুখসুপ্তিমগ্ন ছিলেন। পূর্বদিনের পথশ্রমে তাহার শয্যাত্যাগে বিলম্ব হইল। বেলা প্রায় 8টার সময় তিনি শয্যাত্যাগ করিয়া মশারির বাহিরে আসিতেই বিবি থর্নটন তাহার হস্তে একখানি পত্র দিলেন। পত্রখানি সেই পূর্বের পত্রের মতো নীল লেফাফায় আঁটা। পত্রখানি দেখিয়াই সহসা ক্যাপ্টেনের মুখ পাংশুবর্ণ ধারণ করিল। কম্পিত হস্তে মেম সাহেবের নিকট হইতে পত্র লইয়া রুদ্ধ নিঃশ্বাসে তিনি তাহা খুলিয়া ফেলিলেন। দেখিলেন পত্রের ভাষা ও নাম স্বাক্ষর অবিকল পূর্বের ন্যায়। প্রভেদের মধ্যে এই পত্রে লেখা আছে, পাপের প্রায়শ্চিত্তের আর 11 মাস বিলম্ব। ক্যাপ্টেন কিয়ৎকাল চিন্তা করিয়া তাহার পত্নীকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই চিঠি কোথায় পেলে? 7টার সময় বাংলোর বারান্দাটায় একটু বেরিয়েছিলাম। একটা দীর্ঘদেহ মুসলমান সিপাহী চিঠিটা আমার হাতে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল। কে এই সিপাহী? সাহেব শয়নের বস্ত্র পরিবর্তন না করিয়াই কক্ষ মধ্যে অধীরভাবে পদচারণ করিতে লাগিলেন। বিবি থর্নটন সহসা স্বামীর এই প্রকার বিচলিত ভাব লক্ষ্য করিয়া স্তম্ভিত হইলেন। উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন, কার চিঠি? কি সংবাদ? ও কিছু নয় বলিয়া ক্যাপ্টেন পত্রখানি শতখণ্ড ছিন্ন করিয়া বাতায়ন পথে কক্ষের বাহিরে নিক্ষেপ করিলেন। 1 খণ্ড উড়িয়া তাহার মুখের উপর আসিয়া পড়িল। সাহেব সেই কাগজ টুকরো হাতে করিয়া পুনর্বার বাহিরে ফেলিতে যাইবেন, হঠাৎ তাহার উপর দৃষ্টি পড়িল। লেখা আছে 11 মাস। ক্যাপ্টেন সাহেবের হৃদয় চিন্তা ভরে প্রপীড়িত হইতে লাগিল। আজ তার মনে হইতে লাগিল, নিশ্চয় কোনো অতিপ্রাকৃত ঘটনার সহিত এই পত্রের সংস্রব আছে। তিনি বেরোলি হইতে পূর্বরাত্রে হঠাৎ আগ্রায় আসিয়া পৌঁছিয়াছেন। তাহার বেরোলি ত্যাগের কথা তাহার 2-1টি বিশ্বস্ত বন্ধু ও ঊর্ধ্বতন কর্মচারী ভিন্ন অন্যের বিদিত ছিল না। তথাপি কে কিরূপে তাহার আগ্রা আগমনের সংবাদ পাইয়া এই পত্র পাঠাইল? ইহা কি কেবল মিথ্যা ভয় প্রদর্শন মাত্র? কোনো ক্রমেই তাহার দুশ্চিন্তা দূর হইল না। এক চিন্তার পর আরেক চিন্তা আসিয়া তাহার হৃদয় অধিকার করিতে লাগিল। তাহার ক্ষুধা নিদ্রা দূর হইয়া গেল। হুইস্কির সাহায্যে তিনি এই চিন্তা, এই অজ্ঞাত ভয় নিবারণের চেষ্টা করিলেন, কিন্তু সকল চেষ্টা বৃথা হইল। ঘোর অস্বচ্ছন্দ চিত্তে তাহার দিন কাটিতে লাগিল। এই ঘটনার পর কোনো রাজকার্য উপলক্ষে তাহাকে দিল্লি যাইতে হইল। 17ই সেপ্টেম্বর রাত্রি 9 ঘটিকার সময় দিল্লির ইংরেজ সেনাপতির গৃহে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হইয়াছে। ক্যাপ্টেন, কর্নেল, লেফটেন্যান্ট, মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশের ছোট বড় সকল মিলিটারি জিনিয়াস টেবিল পরিবেষ্টন করিয়া বসিয়াছেন। মিলিটারি কুললক্ষীগণ দেশের টেলার শপ অন্ধকার করিয়া সুপক্ষ প্রজাপতিবৃন্দের ন্যায় যোদ্ধাবর্গের পার্শ্বে উপবেশনপূর্বক নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার সুকবি ড্রাইডেনের এই স্মরণীয় উক্তির সারবত্তা প্রমাণ করিতেছেন। ব্রোচ, ব্রেসলেট, নেকলেসের ঔজ্জ্বল্যে প্রদীপ্ত
আলোকে পুলকে উদ্ভাসিত সুন্দরীগণের রূপজ্যোতি সৌরকর প্রতিফলিত নির্ঝর ধারার ন্যায় বিচ্ছুরিত হইতেছে। ক্যাপ্টেন থর্নটন একটি সুন্দরী যুবতীর স্বাস্থ্যলাভের আকাঙ্ক্ষায় গ্লাসটি তুলিয়াছেন। এমন সময় একজন আর্দালি টেবিলের সন্নিকটবর্তী হইয়া তাহার হস্তে একখানি পত্র প্রদান করিল। পত্রখানি নীল লেফাফার ভিতর বন্ধ, গালামোহর করা। পত্রখানি দেখিয়াই সাহেবের হাত হইতে গেলাস পড়িয়া গেল, তাহার মুখ শুকাইয়া গেল, সর্বশরীর বাতাহত পত্রের ন্যায় কাঁপিতে লাগিল। সহসা তিনি ভয়ানক অসুস্থ বোধ করিতে লাগিলেন এবং ডিনার টেবিল পরিত্যাগপূর্বক অন্য কক্ষে প্রবেশ করিলেন। প্রথমে পত্র খুলিতে সাহস হইল না। অনেক চেষ্টার পর পত্র খুলিয়া দেখিলেন সেই এক কথা, নূতনের মধ্যে তাহার পরমায়ুর আর 1 মাস হ্রাস হইয়াছে, তাহাই লেখা আছে। পরদিন ক্যাপ্টেন সাহেব দিল্লি ত্যাগ করিলেন, কিন্তু তিনি যেখানেই থাকুন পরপর কয়েক মাস ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হইতে লাগিল। কয়েক মাস পর একদিন ক্যাপ্টেন সাহেব দেরাদুনের সন্নিকটবর্তী কোনো পার্বত্য অরণ্যে শিকার করিতে গিয়াছিলেন। দিবাবসানকালে আগ্রায় প্রত্যাবর্তন করিবার সময় তিনি অত্যন্ত শ্রান্তিবশত একটি ক্ষুদ্রকায়া গিরিতরঙ্গিনী তীরে সংকীর্ণ পার্বত্য পথের উপর বিশ্রামার্থ উপবেশন করিলেন। দেখিতে দেখিতে কোথা হইতে একটি মনুষ্যমূর্তি নিঃশব্দ পদসঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং অদূরবর্তী গিরিগুহা প্রান্তে অঙ্গুলি নির্দেশ করিল। সন্ধ্যার অন্ধকার তখনও ঘনীভূত হয় নাই। ক্যাপ্টেন সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সেই আগন্তুকের মুখের দিকে চাহিলেন। দেখিলেন সেই নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফুরের। সেই সায়ংকালে নির্জন গিরিনদী তটে অপরিসর পথের ওপর 6 মাস পূর্বে নিহত ব্যক্তির মৃতদেহ সজীব দণ্ডায়মান দেখিয়া ক্যাপ্টেন থর্নটন নিজের চক্ষুকে যেন বিশ্বাস করিতে পারিলেন না। প্রায় তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, তাহার মস্তক ঘুরিতে লাগিল। কিন্তু তিনি বীর পুরুষ, কাপুরুষের ন্যায় কিংকর্তব্য বিমূঢ় হইলেন না। মুহূর্ত মধ্যে তাহার কক্ষস্থিত চর্মনির্মিত কোষ হইতে একটি রিভলভার আকর্ষণপূর্বক আগন্তুকের মস্তক লক্ষ্য করিয়া গুলি ছুড়িলেন। কিন্তু আগন্তুক নিশ্চল। গুলি খাইয়া অক্ষত দেহে সে হা হা করিয়া হাসিয়া যেদিকে পূর্বে অঙ্গুলি নির্দেশ করিতেছিল সেই দিকেই দ্বিতীয়বার তাহার অকম্পিত হস্ত প্রসারিত করিল। তাহার সেই অবজ্ঞাপূর্ণ জীবনের রসোচ্ছ্বাস বর্জিত নিরস উচ্চহাস্য সেই মৌন সায়াহ্নের শতগিরি গুহা প্রতিধ্বনিত করিয়া ধীরে ধীরে শূন্যে বিলীন হইয়া গেল। তাহার নির্নিমেষ চক্ষুর তারকাদয় দীপ্তিমান অগ্নিগোলকের ন্যায় জ্বলিতে লাগিল। সেই অবজ্ঞাব্যঞ্জক রোষানল প্রদীপ্ত তীব্র দৃষ্টি মনুষ্যেরও নহে, পশুরও নহে। তাহা উৎপীড়িত, আহত, প্রতিহিংসা লোলুপ পৈশাচিকতায় পরিপূর্ণ। ক্যাপ্টেন থর্নটন চক্ষু অবনত করিলেন। তাহার পর চক্ষু তুলিয়া যখন তাহার দিকে পুনর্বার চাহিলেন, দেখিলেন কোথাও কেহ নাই। অস্তমান অংশুমালির অন্তিম কিরণ রেখার ন্যায় তাহা অদৃশ্য হইয়াছে। শব্দহীন গতিহীনভাবে সে ছায়ামূর্তি কোথায় অন্তর্হিত হইল? ছায়া না কায়া, কিছুই তিনি স্থির করিতে পারিলেন না। সেই মূর্তি যে স্থান নির্দেশ করিয়াছিল, ক্যাপ্টেন অবসাদ শিথিল পদক্ষেপে অত্যন্ত মন্থর গমনে সেই স্থানে উপস্থিত হইলেন। গুহা প্রান্তে চাহিয়া দেখিলেন নীল লেফাফায় মোড়া একখানা পত্র, পূর্বপত্রের ন্যায় গালামোহর করা, সেইখানে পড়িয়া আছে। লেফাফার উপরে তাহারই শিরোনামা। সাহেবের ললাটে স্থূল ঘর্মবিন্দু সঞ্চিত হইল, বক্ষের স্পন্দন দ্রুততর হইল। তিনি সেই গুহা প্রান্তে বসিয়া পড়িলেন।
তাহার পর পত্রখানি তুলিয়া লইয়া মোহর ভাঙিয়া সন্ধ্যার মৃদু আলোতে তাহা পাঠ করিলেন। পত্রখানি পূর্ববারের ন্যায় সংক্ষিপ্ত। পত্রে তাহাকে জ্ঞাত করা হইয়াছে তাহার আয়ুকাল আর 6 মাস মাত্র অবশিষ্ট আছে। ইহা নিশ্চয়ই যে অনৈসর্গিক ঘটনা, কাপ্তেন সাহেবের অতঃপর সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রহিল না। তাহার মানসিক অশান্তি ও উদ্বেগ শতগুণ সংবর্ধিত হইল। তাহার মুখ হাস্যহীন পাংশুবর্ণ, চক্ষু জ্যোতিহীন কোটরগত। দেহের লাবণ্য নাই, মনের দৃঢ়তা নাই, সংকল্পের কিছুমাত্র স্থিরতা নাই। একখানি পত্র কেবল যে তাহার পরমায়ু হ্রাসের সংবাদ বহন করিয়া যথানিয়মে তাহার সম্মুখে আবির্ভূত হইতে লাগিল তাহা নহে, প্রত্যেক পত্র তাহার দেহের শোণিত শোষণ করিতে লাগিল। ক্রমে তিনি অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। কি দিবসে, কি নিশীথে, কি আলোকে, কি অন্ধকারে, কি জাগরণে, কি নিদ্রায় বিধাতার অসংখ্য কঠোর বিধানের ন্যায় অনির্দেশ্য হস্তলিখিত সেই সংক্ষিপ্ত পত্র সর্বক্ষণ তিনি তাহার হৃদয়পটে মুদ্রিত দেখিতেন। বেরোলি ক্যান্টনমেন্টের বাহিরে একদিন কাপ্তেন থর্নটন অশ্বারোহণে প্রাতে ভ্রমণ করিতেছিলেন। অন্যমনস্কভাবে অশ্বচালন করিয়া অবশেষে অনেক দূরে একটি সেতুর উপর আসিয়া উপস্থিত হইলেন। এক অনতিদীর্ঘ খালের উপর সেই সেতু প্রসারিত, সংকীর্ণ সেতু। কাপ্তেন সাহেব সেতুর অপর প্রান্তে উপস্থিত হইলেন। সম্মুখেই দেখিলেন একটি বৃদ্ধের নাম রামহিত তেওয়ারি। মিস্টার থর্নটন রামহিতকে চিনিতেন। তাহার পুত্র পরীক্ষিতকে বিদ্রোহী সন্দেহে সাহেব তোপের মুখে উড়াইয়া দিয়াছেন। তাহার আদেশে তাহার অধীনস্থ সিপাহীরা তাহার সর্বস্ব লুণ্ঠন করিয়াছে। অবশেষে তাহার একমাত্র অবলম্বন ক্ষুদ্র কুটিরে অগ্নিসংযোগ করিয়া ভস্মস্তূপে পরিণত করিয়াছে। পৃথিবীতে রামহিত তেওয়ারির আপন বলিতে আর কেহ নাই, কিছু নাই। সেই শিরাবহুল জীর্ণ বাহুদয় প্রসারিত করিয়া সেই জীবিত কঙ্কাল মিস্টার থর্নটনের গতিরোধ করিয়া দাঁড়াইল। পরে সাহেবের দিকে চাহিয়া গম্ভীর স্বরে বলিল, কাপ্তেন সাহেব, চিনতে পারো কি? আমি তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। সাহেব বলিলেন, অপেক্ষা? একটা বিদ্রোহীর বাবার আমার সাথে কি দরকার থাকতে পারে? পচ্ছার আমার, নয়তো তোর বুকের ওপর দিয়ে এক্ষুনি আমার এই ঘোড়া চালিয়ে নিয়ে যাব। আমি সেসব ভয় পাই না সাহেব। ভগবান নিরাশ্রয়ের আশ্রয়, উৎপীড়কের দমন কর্তা। তোমার দমনের জন্য তার ন্যায় দণ্ড উত্তোলিত রয়েছে। সাবধান সাহেব, সাবধান। কাপ্তেনের দেহের সমস্ত রক্ত তাহার মুখে আসিয়া জমা হইল। তিনি বলিলেন, নিমখারাম, তুই আমাকে অপমান করছিস? সাহেব বন্দুক তুলিয়া রামহিতের মস্তক লক্ষ্য করিলেন। বৃদ্ধ অচঞ্চল, বস্ত্রাঞ্চল হইতে একখানি পত্র উন্মোচন করিয়া দক্ষিণ হস্ত সাহেবের দিকে প্রসারিত করিল। বলিল, সাহেব, তুমি যে দেখি দিন দুনিয়ার মালিক হয়ে দাঁড়াচ্ছ। তোমার অপমান করি আমার এমন কি সাধ্য? যাকে তুমি রাগ করো না সাহেব, তোমার নামে একখানা চিঠি আছে, এই নাও। সেই নীল লেফাফা, গালামোহর করা পত্র। সাহেবের হস্ত হইতে বন্দুক খসিয়া পড়িল। বৃদ্ধ রামহিত সেদিকে দৃষ্টিপাত মাত্র না করিয়া পত্রখানি কাপ্তেনের মুখের উপর নিক্ষেপ করিয়া ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিল। মিস্টার থর্নটন মন্ত্রৌষধি রুদ্ধ ভুজঙ্গের ন্যায় ক্ষণকাল নিশ্চলভাবে সেখানে অবস্থান করিলেন। তাহার চক্ষুর উপর চরাচর ঘুরিতে লাগিল। প্রভাতের উজ্জ্বল দিবালোক
নিবিয়া গেল। দেহ অবসন্ন হইয়া আসিল, কিন্তু অনেক কষ্টে আত্মসম্বরণ করিয়া অশ্ব হইতে অবতরণপূর্বক পত্রখানি খুলিয়া পড়িলেন। সেই ভীষণ দৈববাণী স্পষ্টাক্ষরে লিখিত আছে, তাহার পরমায়ু আর 1 মাস। মেডিকেল লিভ লইয়া সাহেব পরদিন বিলাত যাত্রা করিলেন। এতদিনে তাহার প্রতীতি হইয়াছে 1 মাস পরে তাহার দেহ বিসর্জন করিতে হইবে। দেশ ত্যাগ করিয়া যদি কোনো ক্রমে অব্যাহতি লাভ করা যায়। মিস্টার ম্যাকফারসন বোম্বের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। তিনি কাপ্তেন থর্নটনের ভগিনীকে বিবাহ করিয়াছিলেন। কাপ্তেন সাহেব জীর্ণ দেহ উদ্বেগতাড়িত হৃদয় লইয়া বোম্বে নগরে ভগিনীর গৃহে উপস্থিত হইলেন। স্নেহময়ী ভগিনী দীর্ঘকাল পরে ভ্রাতার দেহ ও মনের অবস্থা দেখিয়া অশ্রু সংবরণ করিতে পারিলেন না। বলিলেন, এই অবস্থায় তুমি কোনো মতেই জাহাজে উঠতে পারবে না। আমার এখানে থেকে কিছু সুস্থ হও, তারপরে না হয় তুমি দেশে যেও। কাপ্তেন ভগিনীর অনুরোধ ব্যর্থ করিতে পারিলেন না। বলিলেন, এই অভিশপ্ত ভারতের বুকে আমার সমাধি রচনা না করে দেখছি তুমি ছাড়বে না। আর 1 মাসের মধ্যেই আমি মারা যাব। এ বিশ্বাস তোমার কেন হলো? তোমার মাথা খারাপ হয়ে গেছে দেখছি। তুমি সংসারের সব চিন্তা ছেড়ে দাও দেখি। সে চিন্তা আমি ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই, কিন্তু কিন্তু সেই রাক্ষসী আমাকে ছাড়বে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সে আমার বুকের ওপর বসে আমার হৃৎপিণ্ড থেকে রক্ত চুষে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। কাপ্তেনের মস্তক সোফার উপর লুণ্ঠিত হইতে লাগিল। মিস্টার থর্নটনের স্ত্রীও তাহার সঙ্গে ছিলেন। বিবি ম্যাকফারসন তাহার নিকট প্রকৃত ঘটনা কি তাহা জানিবার চেষ্টা করিলেন, কিন্তু বিবি থর্নটন কিছুই জানিতেন না। ভ্রাতার সুখ শান্তি বিধানের জন্য বিবি ম্যাকফারসন প্রাণপণ যত্ন করিতে লাগিলেন। আমোদ ও আনন্দের মধ্যে সর্বদা তাহাকে ডুবাইয়া রাখিবার জন্য বিশেষভাবে চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু আমোদের প্রবৃত্তি কাপ্তেনের হৃদয় পিঞ্জর পরিত্যাগপূর্বক অন্তর্হিত হইয়াছিল। সহস্র চেষ্টাতেও পিঞ্জরের বিহঙ্গম পিঞ্জরে ফিরিয়া আসিল না। ভগিনীর আগ্রহে কাপ্তেন থর্নটন কোনো খ্যাতনামা বিলাতি থিয়েটারে একদিন সায়ংকালে অভিনয় দেখিতে গমন করিলেন। সেদিন মহাকবি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অভিনয় ছিল। অভিনয় দেখিতে দেখিতে বক্সের উপর হইতে কাপ্তেন সাহেব সহসা আর্তনাদ করিয়া উঠিলেন। আত্মীয় বন্ধুগণ নিকটেই ছিলেন। তাহারা যুগপৎ ব্যস্তভাবে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন। দেখিলেন কাপ্তেন মূর্ছিত। বহু চেষ্টায় তাহার মূর্ছা ভঙ্গ হইল। সাহেব বলিলেন, তোমরা হ্যামলেটের বাবার প্রেতাত্মা দেখেছ? আমি দেখেছি। ওটা হ্যামলেটের বাবার প্রেতাত্মা নয়, আব্দুল গফরের প্রেতাত্মা। বিবি ম্যাকফারসন ভ্রাতার মস্তকে পাখা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, সে কি? আব্দুল গফর কে? ও একজন সিপাহী। আমি বিনা বিচারে ওকে প্রাণদণ্ড দিয়েছিলাম। কাপ্তেন সাহেবকে তৎক্ষণাৎ গৃহে লইয়া যাওয়া হইল। ডাক্তার আসিয়া বিবিধ যন্ত্র সহযোগে তাহার দেহ পরীক্ষা করিয়া বলিলেন, ক্যাপ্টেনের ব্রেন ফিভার হয়েছে, অনেক দিনের রোগ, অবস্থা জটিল হয়ে উঠেছে ক্রমশ। 3 দিন সাহেব শয্যাগত রহিলেন। 4র্থ দিন সাহেবের অবস্থা অল্প ভালো বোধ হইল। অপরাহ্নে একখানি ইজি চেয়ারে তিনি বারান্দায় আসিয়া বসিলেন। বাংলোর সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। সমুদ্রের দিক হইতে মুক্ত বায়ুপ্রবাহ আসিয়া ললাটের ঘামবিন্দু ধীরে ধীরে অপসারিত করিতেছিল। নীল পরিচ্ছদধারী
নীল উষ্ণীব শোভিত নীল পতাকাধারী একজন মুসলমান সৈনিক পুরুষ সেই বারান্দায় আসিয়া একেবারে সাহেবের সম্মুখে দাঁড়াইল। কাপ্তেন দেখিয়াই চমকিয়া উঠিলেন। সৈনিক পুরুষ একখানি নীল বর্ণের পত্র বাহির করিয়া সাহেবের স্থির নিষ্প্রভ চক্ষুর উপর ধরিল। আজ পত্র লেফাফায় আবদ্ধ নহে, খোলা পত্র, অক্ষরগুলি লোহিত কালিতে অঙ্কিত। সাহেব নির্নিমেষ দৃষ্টিতে স্পষ্টাক্ষরে পাঠ করিলেন, আজ 1859 সালের 17 জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার তোমার পরমায়ু শেষ হলো। সাহেব চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার সেই মূর্ছা আর ভঙ্গ হইল না। বিবি ম্যাকফারসন নিকটেই ছিলেন। তিনি ছুটিয়া আসিয়া তীব্র স্বরে সেই মুসলমান সিপাহীকে জিজ্ঞাসা করিলেন, কে তুমি? উৎপীড়িতের প্রতিহিংসক। সন্ধ্যার অন্ধকারে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলাইয়া গেল। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প বিশিষ্ট বাংলা সাহিত্যিক শ্রী দীনেন্দ্র কুমার রায় রচিত প্রতিহিংসা। পাঠে সাম্য, রক্তিম, অভিজিৎ, সৌরভ, শর্মিষ্ঠা এবং পূর্বিতা। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।